তিরিশা তৎক্ষণাৎ দেওয়াল হাতড়ে প্রকম্পিত আঙুলের ডগা দ্বারা সুইচ অন করল। উজ্জ্বল আলো উদ্ভাসিত হলো কক্ষ জুড়ে। আকস্মিক উজ্জ্বলতায় চোখ মুখে আসলো তৃষার। পরক্ষণে সে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকালো সামনে বসা ছোট্ট মেয়েটির দিকে। একটা ফটো ফ্রেম বক্ষে আগলে বসে আছে মেয়েটি। পিঠ অবধি জড়ানো বাদামি চুলের অধিকারী, বার্বি ফ্রক পরিহিত ফর্সা মেয়েটি বড্ড গোলুমোলু। তুলতুলে বিড়ালের ছানার ন্যায় গড়নের বাচ্চাটাকে দেখলেই ইচ্ছা করবে ছুট্টে গিয়ে আদর করতে। তৃষা আবার ছোট্টবেলা থেকেই বড্ড বাচ্চা প্রেমী। বাচ্চা দেখলে মাথা কাজ করে না তার। আর যদি হয় এমন কিউট একটা মেয়ে, তাহলে তো কথাই নেই। সে এক প্রকার দৌড়ে গেল মেয়েটির কাছে, হাঁটু মুড়ে মেয়েটির সম্মুখে বসে পড়ল। কিউটি, সে বাচ্চার মেয়েটির তুলতুলে চলে আদর করতে যেয়ে মেয়েটি তৎক্ষণাৎ ঘুরিয়ে নিল। বাচ্চাদের থেকে সচরাচর এমন আচরণ পেতে অভ্যস্ত নয় তৃষা। কিঞ্চিৎ বিস্মিত হয়ে সামান্য হাসল সে, তবে হাল ছাড়ল না। ভাব জমাতে ফের বসল। কিউটি পাই। মেয়েটি তাকালো না তবুও। তৃষা পুনরায় বলল, তোমার নাম কি সুইট ক্যান্ডি? তুলতুলে মেয়েটি এবার মুখ তুলে চাইল। কি ডাগর তার চোখগুলো, তবে মনি দুটো হালকা নীলা। তৃষা মিষ্টি হাসতেই মেয়েটির কিছুটা গম্ভীর সুরে বলল, সিফরা, সিফরা ইয়াসমিন, সিফরা ইয়ারিন। তৃষা মেয়েটির নরম মিষ্টি কণ্ঠে হেসে বলল, ও স্নিগ্ধ একটা নাম, তোমার মতোই কিউট। তৃষা দুহাত বাড়িয়ে সিফরা তুলতুলে চলে হাত বোলালো। সস্নেহে আরো কিছু বলতে যাবার পূর্বেই পিছন থেকে ডাক দিল কেউ একজন, আর টুইঙ্কেল, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। তৃষা পিছন ঘুরে দেখলো খাবারের বাটি হাতে দাঁড়িয়ে আছে ঝুমা। মেয়েটি এই বাড়ির পরিচারিকা, বড্ড বন্ধুত্ব সুলভ। তার কাছেই তৃষা প্রত্যেকের গল্প শুনেছে এই 1 মাসে। আর তার জানা মতো টুইঙ্কেল আর্যর মেয়ে। মেয়েটা বড্ড ঘর কোনো আরবি। কত মাসে তৃষার ব্যস্ততার দরুন তার সাথে দেখা করতে পারেনি তৃষা। তার মানে কি এই আর্যর মেয়ে? তবে মেয়েটি কে বলল তার নাম সিফরা? ওহ, তুমি টুইঙ্কেল, টুইঙ্কেল, টুইঙ্কেল লিটল স্টার। তৃষার কথাটা শেষ হলো না। ও কিছু বুঝে ওঠার আগেই সিফরা পাশের টি টেবিল থেকে ভারী পিতলের একটা শোপিস তুলে নিল। ঝুমা আর্তনাদ করে ওঠার আগেই সিফরা সজোরে শোপিসটা ছুঁড়ে মারল তৃষার কপাল লক্ষ্য করে। নিখুঁত নিশানায় সেটা তৃষার কপালে বিঁধল। একটা তীক্ষ্ণ যন্ত্রণায় তৃষার মাথাটা ঝিমঝিম করে উঠল। চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে আসছে। কপালে হাত দিয়েই দেখলো আঙ্গুলের ডগা বেয়ে উষ্ণ গাঢ় রক্ত গড়িয়ে পড়ছে। ঝুমা হাতের বাটিটা টেবিলের উপর রেখে ছুটে এলো। ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া গলায় চিৎকার করে উঠল, হায় খোদা, এ কি করলে টুইঙ্কেল মনি? এ কি কাণ্ড! সিফরা তখন নির্বিকার, যেন কিছুই হয়নি। সে আবার সেই ফটো ফ্রেমটা বক্ষে চেপে ধরে জানলার দিকে মুখ ফিরিয়ে বসল। ঝুমার এক মুহূর্ত দেরি করল না। তৃষার হাত ধরে এক প্রকার টেনে ঘর থেকে বের হয়ে নিচে গেল। যেতে যেত কাঁপা কাঁপা গলায় বলল, চলো আপু, তোমাকে ড্রেসিং করে দিই। রক্তের ধারা তখন তৃষার গাল বেয়ে নিচে নামছে। ব্যথায় কুঁচকে যাওয়া চোখে সে শেষবার সিফরার দিকে তাকালো। এইটুকুন একটা মেয়ের মনে কিসের এত বিষাদ, কিসের এত ক্ষোভ? তৃষার মনে হলো শরীরের ক্ষতটার চেয়ে ওই ছোট্ট মেয়েটার নীরবতা অনেক বেশি ভয়ঙ্কর। ক্যাপ্টেন আর্য এহসানের নিজস্ব কেবিনের প্রকোষ্ঠে তখন এক পশলা নিস্তব্ধতা বিরাজ করছে। আর্য ইজি চেয়ারটায় গায়ে দিয়ে বসে আছে। দুপুরের এই বিরতিটুকুই তার সারাদিনের ব্যস্ততার মাঝে এক চিলতে অবকাশ। কক্ষটি বেশ সুবিন্যস্ত। দেয়াল ঘেঁষে সারিবদ্ধ বইয়ের তাক, যেখানে চিকিৎসা বিজ্ঞানের ভারী ভারী সব গ্রন্থের সহাবস্থান। এক কোণে একটি ইনডোর প্লান্ট থেকে লতানো সবুজ পাতাগুলো যেন ঘোরের কৃত্রিমতায় প্রাণ স্পন্দন জোগাচ্ছে। আর্য সম্মুখে এক কাচের জানালা। বিস্তৃতির যত সামান্য হলেও তা দিয়ে স্পষ্ট দেখা যায় সমুদ্রের অজস্র জলকলিগুলো। বাতাসের মৃদু হিল্লোলে জলের উপর যে ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি হচ্ছে, তাতে প্রতিফলিত আলোক রশ্মিগুলো স্ফটিকের ন্যায় দ্যুতি ছড়াচ্ছে। আর্য আনমনে সেই নীলাভ জলের কম্পনের দিকে তাকিয়েছিল। তার চোখের দৃষ্টিতে এক বিষণ্ণ গাম্ভীর্য। বাইরে সেই শান্ত সৌন্দর্য,
কি তার মনের ভেতরকার বিক্ষুব্ধ ঢেউগুলোকে স্থির করতে পারছে? পারেনি হয়তো। আনমনেই এমন চিন্তনকালে হুট করেই পাশে থাকা ইলেকট্রনিক যন্ত্রটার মৃদু কম্পন নিজের উপস্থিতি জানান দিল। এর সঙ্গে ছেদ ঘটল আর্যের চিন্তার। বিরক্তিতে কিঞ্চিত ভ্রু কঞ্চন পূর্বক আর্য অবহেলিত দৃষ্টিতে তাকালো ফোনটির দিকে। প্রায় শখানেক আনরিড মেসেজ এসে পড়িয়ে উপস্থিত হয়েছে। বলা বাহুল্য, ক্যাপ্টেন আর্য এহসান এই মায়াবী অন্তর্জালের জগতে বিচরণ করতে বড্ড বিমুখ। সামাজিক যোগাযোগ মাধ্যম বা মেসেঞ্জারে এই চটুল হাতছানি তাকে কখনোই সেভাবে টানেনি। দিনের পর দিন, হয়তোবা সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে যায়, তার ওই নীল রঙা অ্যাপটিকে প্রবেশ করা হয় না। আজ জানালার ওপারের ওই টলটলে নীল জলরাশি দেখতে দেখতেই কি জানি এক অদম্য কৌতূহলে সে নিজের ফোনটা হাতে নিল। লগ ইন করতেই যেন বিস্ময়ের এক পশলা ঝাপটা এসে লাগলো তার চোখে। অজস্র বার্তার ভিড়। কয়েক সপ্তাহে জমানো কয়েকশো বার্তা একে একে ফোনের পর্দায় ভেসে উঠেছে, যেন এক দীর্ঘ প্রতীক্ষার পর বাঁধভাঙা জলস্রোত আসতে পড়ছে। আর্য নিস্পৃহ চোখে স্ক্রল করে যাচ্ছিল, কিন্তু হঠাৎই তার আঙ্গুল দুটো থমকে গেল একটি বিশেষ নামের উপর। অন্য সবার চেয়ে এই একটি মানুষের বার্তার সংখ্যা যেন একটু বেশি অসমঞ্জস। শুধু বেশি নয়, বলা চলে অকল্পনীয়। প্রায় 1000-এর ওপর না পড়া বার্তার পাহাড় জমে আছে এই একটি চ্যাট বক্সে। মেয়েটি যেন এক বিরামহীন কথক, যে প্রতিদিন আপন মনে নিজের কথাগুলো এখানে জমা করে রেখে গিয়েছে। আর্যর মতো গম্ভীর আর হিসেবি মানুষের মনেও এবার কিঞ্চিত কৌতুকের উদয় হলো। সে ভ্রু কুঁচকে কি যেন ভাবল, অথবা নিজের অজান্তেই এক বুক কৌতূহল আর সামান্য বিষয় নিয়ে আর্য সেই চ্যাট বক্সের অন্দরমহলে প্রবেশ করলো। পর্দার উজ্জ্বল আলোয় ভেসে উঠল সেই মেয়েটির অজস্র না বলা প্রলাপের ভিড়। প্রথম মেসেজটা এমন: এই যে মিস্টার, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, অনেক দামি কেউ, যদিও আমার জন্য একটি স্পেশাল, তাই বলে এরকম করে মানুষকে ঝুলিয়ে রাখবেন? কতগুলো মেসেজ দিয়েছে আপনাকে, হ্যাঁ, একবারও রিপ্লাই তো দেননি, সিন করার প্রয়োজনও করেননি। সাচ এ হার্টলেস পারসন, বাট ইউ নো মিস্টার, আপনি যতদিন চিন্তা করবেন আমি ততদিনই আপনাকে এভাবে মেসেজ দিতেই থাকবো, দেখি কতদিন সিন না করে পারেন। এরকমই হাজারটা মেসেজে জমা রয়েছে ইনবক্সে। অন্যদের কাছে এটা ইন্টারেস্টিং মনে হলেও ক্যাপ্টেন আর্যর মতো পেশাদারী ব্যক্তিত্বের কাছে নেহাতি ন্যাকামো হিসেবে গণ্য হয়েছে। তাই আর্য আর বাকিগুলো পড়ল না, এক প্রকার বিরক্তিতে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। ড্রেসিং করা শেষ করে ঝুমা যখন তৃষার কপালে শেষ ব্যান্ডেজ স্ট্যাটাস দিল, তখনও তৃষা পাথরের মূর্তির মতো নিশ্চুপ হয়ে আছে। কপালে চিনচিনে ব্যথাটা মাঝে মধ্যেই দপদপিয়ে উঠছে, কিন্তু তার চেয়ে বড় দহন চলছে তৃষার মনে। এইটুকু একটা মেয়ে, অথচ তার দু চোখে কি গভীর হাহাকার। ঝুমা দীর্ঘশ্বাস ফেলে বিছানার চাদরটা ঠিক করতে করতে বলল, আপা, ব্যথাটা কি খুব বেশি হচ্ছে? একটু শুয়ে পড়েন দেখি। তৃষা উত্তর দিল না। সে তখনও শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়েছিল। অবশেষে নিজের ভেতরকার কৌতূহলকে অবদমিত করতে ব্যর্থ হয়ে প্রশ্নোত্তর কণ্ঠে সে শুধালো, আচ্ছা ঝুমা, ওইটুকু একটা মিষ্টি মেয়ে এমন হিংস্র কেন হয়ে উঠল বলো তো? আমি তো ওকে শুধু ভালোবেসে একটা নাম ধরে রেখেছিলাম, টুইঙ্কেল। আমার সাথে এমন করলো কেন? ঝুমার হাতের কাছ থেমে গেল। সে কয়েক মুহূর্ত স্থির হয়ে তৃষার জিজ্ঞাসু দৃষ্টির দিকে চেয়ে রইল। হঠাৎ এক বিষণ্ণ হাসি তার ঠোঁটের কোণে ফুটে উঠল। সে তৃষার পাশে বসে ধীর স্বরে বলতে শুরু করলো, ও আসলে আগে এমন ছিল না আপু। আজকের এই চুপচাপ টুইঙ্কেলই ছিল বাড়ির প্রাণ। সারা বাড়ি ওর দুষ্টুমি আর হাসিতে মুখর হয়ে থাকতো। যে ছোট ছোট নীল চোখগুলো দেখে আপনি আজ ভয় পেয়ে গেলেন, ওগুলো দিয়েই ও সবাইকে মায়ার জালে বেঁধে রাখতো, ঠিক যেন আকাশ থেকে নেমে আসা কোনো ছোট্ট এক তারা। তৃষা উৎসুক হয়ে চাইল। ঝুমা বলতে লাগলো, ওর মাকে বড্ড ভালোবেসে লিটল স্টার বলে ডাকতেন। যখন এই মেয়েটা দুষ্টুমি করত, মাহেরিন আপু ওকে বুকে টেনে এই নাম ধরে গান শোনাতেন। ওই নামটার সাথে ওর মায়ের অস্তিত্ব জড়িয়ে আছে আপু, কিন্তু বছর খানেক আগে সে মা যখন না ফেরার দেশে চলে গেলেন, মিষ্টি টুইঙ্কেলটাও যেন বদলে গেল। হঠাৎ করে এই হাসি খুশির চঞ্চল মেয়েটা পাথরের মতো শক্ত হয়ে গেল। এখন কেউ ওকে ওই নামে ডাকলে ওর মায়ের বিরহ সইতে পারে না ও।
মনে পড়ে কেউ ওর বুকের ভেতরটায় সেই দগদগে ঘাটা উপড়ে দিচ্ছে। সেই থেকেই ও ঘরকুনো হয়ে গেছে, কাউকে সহ্য করতে পারে না। আজকের এই আঘাতটা আসলে তোমাকে নয় আপু। ও ওর ভেতরের এই অসহ্য যন্ত্রণাটাকেই বাইরে ছুড়ে দিয়েছে। তৃষা শুনল আর স্তব্ধ হয়ে রইল। সিফরার ওই রুক্ষ আচরণের আড়ালে যে এত বড় এক শূন্যতা লুকিয়ে আছে তা সে কল্পনাও করতে পারেনি। মেয়েটার ওই ফোসা গোলুমলু মুখটা তৃষার চোখের সামনে আবার ভেসে উঠল। তবে এবার আর বার্বি ডলের মতো নয়, বরং এক মাতৃহীন একাকী রাজকন্যার মতো। পরদিন সকালবেলা, ভোরের বেলা সবে কিঞ্চিৎ পরিসরে ফুটতে শুরু করেছে। সারা রাত এক দীর্ঘ চিন্তা আর কপালে চিনচিনে সেই ব্যথার দরুন প্রায় এক প্রকার নির্ঘুম কাটেছে তৃষার। তাই ভোরবেলাতেই চোখটা লেগে এসেছিল, তবে সবে। ঠিক তখনই বিকট শব্দে তন্দ্রা টুটল তার। বিরক্তিতে ভ্রুকুটিপূর্বক দৃষ্টিতে সে বালিশের পাশে হাঁটতে ফোনটা তুলে নিল সে। স্ক্রিনে তাকিয়ে দেখল তার প্রাণের সখী মেহসানার কল। এই অসময়ে মেহসানার ফোন মানেই কোনো না কোনো জরুরি হাহাকার অথবা নিছক পাগলামি। তৃষার চোখের পাতা কোনো রকমে মেলে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মেহসানার উত্তেজিত কণ্ঠ ভেসে এলো। কি রে ত্রিশু, তুই কি এখনো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিস? আমি এদিকে উত্তেজনায় শেষ হয়ে যাচ্ছি, আর তুই অঘরে ঘুমে আছিস। তৃষা ভাঙা গলায় জবাব দিল, তোর কি কাণ্ডজ্ঞান কোনোদিনই হবে না মেহু? ভোর 6টা বাজে এখন। কি এমন রাজকার্য উদ্ধার করলি শুনি? মোহসানা যেন শোনার পাত্রই নয়। সে মহা উল্লাসে বলল, আরে ধুর, আগে শোন। দ্য সেলিং কিং অ্যাকাউন্টটা কাল প্রায় 2 মাস পর লাইনে এসেছিল। তুই চেক করেছিস? দ্য সেলিং কিং নামটা শুনতেই তৃষার ঘুম এক নিমেষে উধাও হয়ে গেল। কপালের ব্যান্ডেজটার জায়গায় যেন নতুন এক স্পন্দন অনুভূত হলো। সে ধপ করে বিছানায় উঠে বসে বলল, আর ইউ সিরিয়াস মেহু? তা নয়তো কি। শোন। হুম আচ্ছা, আচ্ছা, একটা কলেজে আসতে পারবি? তাহলে সামনাসামনি বলতে পারতাম। তৃষার ওষ্ঠ প্রান্তে হ্যাঁ শব্দটি এসেও যেন থমকে গেল। এক মুহূর্তের জন্য জানালার বাইরে উদীয়মান সূর্যের রক্তিম আভার দিকে চেয়ে সে স্তব্ধ হয়ে রইল। মেহসানার উচ্ছ্বাস তাকে টানলেও তার অন্তরাত্মার গহীনে এক অদ্ভুত দায়বদ্ধতার সুর বেজে উঠল, যার উত্তর খুঁজতে সে কাল সারাটি রাত নির্ঘুম কাটিয়েছে। মেহসানা ওপাশ থেকে তাগাদা দিয়ে বলল, কি রে, চুপ করে আছিস কেন? চলে আয় না দ্রুত। তৃষা মৃদু এক দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হলো যে প্রদীপের শিখা কাল এক ঝটকায় তার কপাল রক্তাক্ত করে দিয়েছে। সেই শিখাটি আসলে নিভে যাওয়ার যন্ত্রণায় ছটফট করছে। মাতৃহীন সেই একাকী রাজকন্যাটি এখন তার মনের কোণে এক বিশাল জায়গা দখল করে নিয়েছে। তৃষা ধীর স্থির কণ্ঠে মেহসানাকে বলল, আজকে পসিবল না রে, ইভেন এই সপ্তাহেও পসিবল না। আমার অন্য একটা কাজ আছে, পারলে তুই একবার আসিস। মেহসানা এবার কিছুটা বিরক্ত হলো। তৃষা তার বহু পুরাতন বান্ধবী বলা চলে। গ্রামে একসাথে পড়াশোনা করতো তারা। শহরেও একই কলেজে ভর্তি হয়েছিল তারা। তবে মাসখানেক আগে তৃষা রাজধানীতে চলে আসায় সেখানেও নিজের সবকিছু গুছিয়ে গাছে চলে এসেছে মেহসানা। একই কলেজে ভর্তি হয়েছে পুনরায় তারা। সবকিছুতে সাথ দিয়েছে তৃষার। হুট করে তার এমন জবাবে কিঞ্চিৎ চিন্তিত হলো সে। তোকে কেউ কিছু বলেছে? মেহসানের এমন প্রশ্নের কিছুটা অবাক হলো তৃষা। কে কি বলবে? তাহলে কি কিছু হয়েছে তোর? না রে মা, কিন্তু হুট করে এমন প্রশ্ন কেন? না, হঠাৎ করে এমন নাকচ করলি? এমনি। ও আচ্ছা। আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ, আমি রেডি হয়ে নেই, আজকে একটু আর্লি ক্লাস আছে। আল্লাহ হাফেজ। তৃষা ক্রমশ বেড়েই চলেছে। তবে তৃষার ব্যথাতুর কপালটার যন্ত্রণা কমার নামই নিচ্ছে না যেন। সকালের তপ্ত রোদটা জানালার পর্দা ভেদ করে মেঝেতে এসে পড়েছে। বিদ্যমান কপালের অস্থির যন্ত্রণাদায়ক দপদ পানিটা সঙ্গে নিয়েই তৃষা ধীর পায়ে বিছানা থেকে নেমে মেঝের ওপর পা রাখল। সারা রাত নির্ঘুম কাটানোর একটা ক্লান্তি তার সারা শরীরে লেপ্টে আছে। আলসেমি মাখা পায়ে সে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মুখে শীতল জলের ঝাপটা দিতেই রাতের সেই দুঃস্বপ্নের ঘোরটা যেন কিছুটা কাটল। ভেজা মুখটা তোয়ালে দিয়ে মুছে সে ঘর থেকে বের হয়ে এলো। এবার সে ধীরস্থিরভাবে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। অবিন্যস্ত চুলগুলো
বাগে আনতে হাতে চিরুনিটা নিয়ে নিল। দীর্ঘ কেশ রাশির ভিতর চিরুনি চালনা করতে করতে হঠাৎই তার নজর পড়ল আয়নার উপর। সেখানে নিজের প্রতিচ্ছবির ঠিক পাশেই অস্পষ্টে আর একটা ক্ষুদ্র অবয়ব দেখা যাচ্ছে। তৃষা হাতের চিরুনিটা থামিয়ে দ্রুত ঘাড় ঘুরিয়ে দেখল, গুটি গুটি পায়ে ঘরে প্রবেশ করেছে সিফরা। মেয়েটার গায়ের সেই বারবি ফ্রকটা কুঁচকে আছে, আর দুই হাত দিয়ে বড্ড যত্ন করে একটা টেডি বিয়ারকে বুকের সাথে জাপটে ধরে রেখেছে সে। তৃষা কিছুটা অবাক হলো, কালকের সেই হিংস্র মেয়েটার সাথে আজকের এই কচি মুখটার যেন কোনো মিলই নেই। তৃষা ধীরে সরে জিজ্ঞেস করলো, কিউটি, তুমি এখানে কেন শোনা? আমাকে ডাকলে আমি যেতাম। সিফরা কোনো উত্তর না দিয়ে আরো কাছে এগিয়ে এলো। তার সেই হালকা নীলাভ মণি দুটো আজ অপরাধ বোধে সিক্ত। তৃষার হাঁটুর কাছে এসে দাঁড়িয়ে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, সরি। মিষ্টি রিনঝিনি কণ্ঠটায় তীব্র অনুশোচনায় উচ্চারিত সরি শব্দটা প্রতিধ্বনিত হলো সমগ্র কক্ষে। তৃষা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে হাঁটু মুড়ে সিফরার উচ্চতায় বসে পড়ে অবাক হয়ে শুধালো, হঠাৎ সরি কেন কিউটি পাই? সিফরা এবার তার ছোট্ট আঙ্গুল দিয়ে তৃষার কপালের সাদা ব্যান্ডেজটা নির্দেশ করলো। তার স্নিগ্ধ মিষ্টি সেই আদুরে কণ্ঠস্বরটা এবার করুণ সুরের মতো শোনালো, কাল তোমাকে অনেক ব্যথা দিয়েছি তো, তাই। পাপা কাল রাতে কলে অনেক বকা দিয়েছে আমাকে। পাপা বলল আমি যদি সরি না বলি তাহলে পাপা আর ফিরবে না। তৃষা মুহূর্তেই বুঝলো আর্য দূর থেকেও তার মেয়ের শাসনের হাল ছাড়েনি। সিফরার ওই কচি গলায় পাপা ডাকটা আর চোখে ছলছল করা জল দেখে তৃষার বুকের ভেতরটা হু হু করে উঠল। সে আলতো করে সিফরার নরম চলে হাত রেখে বলল, তুমি পাপাকে বলে দিও কিউটি পাই আমি একদম রাগ করিনি, আর তুমি যদি আমার বন্ধু হও তবে তো ব্যথাই থাকবে না। সিফরা এবার নিজের নীলাভ চোখের এক আদুরে দৃষ্টি মেলে তৃষার মুখের দিকে চাইল। এজন্য এক অদ্ভুত নীরবতা, যেখানে কয়েক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল মহাকাল। এই প্রথমবার সিফরা তার ছোট্ট পবিত্র হৃদয়ের সমস্ত আগল খুলে দিয়ে তৃষাকে পূর্ণ দৃষ্টিতে দেখল। সে দেখল যে মানুষটা সে কাল আঘাত করেছে তার চোখে একটুও ক্রোধ নেই, বরং সেখানে বয়ে যাচ্ছে মমতার এক ফাল্গুন ধারা। তৃষাও মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে লাগলো সিফরাকে। কালকেই সেই ক্রোধিত বাচ্চাটি যেন এক নিমিষেই ধুলোয় মিশে গেছে। এখন তার সামনে দাঁড়িয়ে আছে 5 বছরের ছোট্ট স্নিগ্ধ এক আদুরে সিফরা, যার চোখে শরতের আকাশের মতো শুভ্র এক আশ্বাস। সিফরার নরম হাতের আঙ্গুলগুলো যখন তৃষার হাতের তালুতে সে একটু ভরসা খুঁজল, তখন তৃষার মনে হলো মাতৃহীন এই নিঃসঙ্গ কুড়িটি বোধহয় এবার পাপড়ি মেলার জন্য একজন মালিক খুঁজে পেয়েছে। সিফরা ছোট্ট স্বরে বলল, তুমি কি সত্যি ব্যথা পাচ্ছ না? তৃষা হাসল সামান্য, অতঃপর সিফরাকে পরম মমতায় বুকের খুব কাছে টেনে নিল। সিফরার গায়ের সেই পবিত্র শিশুদের সুবাস তৃষার সমস্ত ক্লান্তি হরণ করে নিল মুহূর্তেই। এই একটি পলকে তারা দুজনে একে অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেল। তৃষা সিফরার আদুরে কপালে স্নিগ্ধ চুমু দিয়ে বরাবরের ন্যায় মিষ্টি কণ্ঠে বলল, না মাম্মা, চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।